আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ত্রিকোণমিতি নিয়ে তোমাদের যত হতাশা, যত দুশ্চিন্তা, সকল দুশ্চিন্তা এবং হতাশা দূর করার জন্য আজকে হাজির হলাম ত্রিকোণমিতির উপর ক্লাস নিয়ে। ইনশাল্লাহ আজকের এই ক্লাসটি করার পর তুমিও বলবে ইটিস পিটিস 420 ত্রিকোণমিতি হলো ডিসমিস। আজকের এই ক্লাসটির মাধ্যমে ত্রিকোণমিতি নিয়ে যত তোমার দুশ্চিন্তা আছে, যত হতাশা আছে, সবকিছুই দূরীভূত হয়ে যাবে ইনশাল্লাহ। শুরুতে আমরা ট্রাইগোনোমিতি বা ত্রিকোণমিতি মানে কি সেটা আমরা দেখে নিব। ট্রাইগোনোমেট্রি। ট্রাই মানে হচ্ছে বাহু, ট্রাই মানে হচ্ছে তিন, গণ মানে হলো বাহু, আর মিট্রি অর্থ পরিমাপ। তাহলে ত্রিকোণমিতির একসাথে অর্থ কি হয়? তিন বাহুর পরিমাপ। এখন তিনটা বাহু কোথায় থাকে? আমরা জানি তিনটা বাহু থাকে ত্রিভুজে। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তাহলে তিনটি বাহু থাকে কোথায়? ত্রিভুজে। আবার দেখো ত্রিভুজের অনেক অনেক প্রকারের ত্রিভুজ আছে, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, সমকোণী, স্থূলকোণী, সূক্ষ্মকোণী। তাহলে ত্রিকোণমিতিতে আমরা কোন ত্রিভুজটা নিব বা কোন ত্রিভুজ নিয়ে আমরা ত্রিকোণমিতিতে আলোচনা করব? ত্রিকোণমিতিতে আমরা কেবলমাত্র সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। এখন দেখো ত্রিকোণমিতিতে কেনই বা শুধু সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয় বা অন্যান্য ত্রিভুজগুলো নিয়ে কেন আলোচনা করা হয় না? দেখো ত্রিকোণমিতির যে উৎপত্তিটা দেখি, যে ত্রিকোণমিতির উৎপত্তিটা কিভাবে। ত্রিকোণমিতির উৎপত্তি হয়েছে মূলত তোমার উচ্চতা ও দূরত্ব পরিমাপ করতে গিয়ে। উচ্চতা এবং দূরত্ব এই দুইটা পরিমাপ করতে গিয়ে মূলত ত্রিকোণমিতিটা উৎপত্তি হয়। কিভাবে সেটা দেখো। অর্থাৎ প্রাচীনকালে এটা যদি মনে করো একটা গাছ, তাহলে গাছ কিভাবে হয়? সোজা একদম। এখন তোমরা যদি খেয়াল করে দেখবে যে গাছের ছায়া কিভাবে পড়ে। গাছের ছায়াটা কিন্তু এভাবে পড়ে। অর্থাৎ তুমি গাছের গোড়া থেকে যত দূরে যাবা, ছায়ার উচ্চতাটা ধীরে ধীরে কমবে, কমতে কমতে একটা সময় জিরো হয়ে যাবে। তো তুমি যদি ওইটা যোগ করে দাও, এরকম একটা বাহু পাবা, ঢালু একটা বাহু, যে বাহুটা ভূমির সাথে একটা নির্দিষ্ট কোণ করে থাকে। তাহলে দেখো তো এই ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ? অবশ্যই তোমরা বলবে সমকোণী ত্রিভুজ। তাহলে নিশ্চয়ই এবার তোমরা বুঝতে পারছো ত্রিকোণমিতিতে কেন আমরা শুধুমাত্র সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করব। এরপর দেখো এখানে এই যে দেখো এটার মাধ্যমে আমি গাছের উচ্চতাটা পাচ্ছি না, উচ্চতা। আবার দেখো গাছের গোড়া থেকে কতটুকু দূরত্ব পর্যন্ত, অর্থাৎ অনুভূমিক ভাবে কতটুকু দূরত্ব পর্যন্ত গাছটা ছায়া দিবে, সে দূরত্বটা আমরা নির্ণয় করতে পারি কিনা। তাহলে এই ত্রিকোণমিতির মাধ্যমে আমরা গাছের উচ্চতাও নির্ণয় করতে পারি এবং যে ছায়া পড়বে, ওই ছায়ার কত দূরত্ব পর্যন্ত ছায়া পড়বে সেই দূরত্বটা আমরা নির্ণয় করতে পারি। তো মূলত প্রাচীনকালে এভাবেই উচ্চতা এবং ছায়া পরিমাপ করতে গিয়ে ত্রিকোণমিতির উৎপত্তি হয়। সেটা বিভিন্ন কিছু দূরত্ব হতে পারে। যেমন মনে করেন নদীর প্রস্থ পরিমাপ করার ক্ষেত্রে ত্রিকোণমিতি ব্যবহার করা হয়। একটা দালানের উচ্চতা পরিমাপ করার ক্ষেত্রে ত্রিকোণমিতি ব্যবহার করা হয়। তারপরে দেখো যে এই ত্রিকোণমিতি উৎপত্তি হলো, এখন ত্রিকোণমিতির বাবাকে অর্থাৎ ত্রিকোণমিতির জনককে। ত্রিকোণমিতির জনক বা ত্রিকোণমিতির বাবা হচ্ছে হিপ্পারকাস। তাহলে ত্রিকোণমিতির বাবা বা জনককে হিপ্পারকাস, এ হচ্ছে ত্রিকোণমিতির বাবা। তাহলে আমরা ত্রিকোণমিতি অর্থ কি সেটা আমরা জানলাম, এবং ত্রিকোণমিতির উৎপত্তিটা কিভাবে বা কিসের ব্যবহারের মাধ্যমে বা কিসের জন্য ত্রিকোণমিতির উৎপত্তিটা হলো, তারপর হচ্ছে ত্রিকোণমিতির বাবাকে, সেটাও আমরা জানলাম। এরপর আমরা দেখব যেহেতু ত্রিকোণমিতির একজন বাবা আছে, তাহলে ত্রিকোণমিতির অবশ্যই একটা পরিবার থাকবে, সেই পরিবারে ত্রিকোণমিতির আরো অন্যান্য সদস্যরাও থাকবে। এখন আমরা ত্রিকোণমিতির ওই সদস্যগুলা সম্পর্কে জানবো। এখন আমরা দেখব ত্রিকোণমিতি পরিবারের সদস্য। ত্রিকোণমিতি পরিবারের সদস্য, পরিবারের
সদস্য, ত্রিকোণমিতি পরিবারের সদস্য 6 জন। কে কে দেখো এরা, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এই 6 জন হচ্ছে ত্রিকোণমিতি পরিবারের সদস্য। এই 6 জনকে নিয়ে তোমার টোটাল ত্রিকোণমিতি পরিবারটা গঠিত। এবং ত্রিকোণমিতি পরিবারের ভিতরে তোমার যত মারামারি হবে সব এদেরকে নিয়েই হবে। এই পাশে একটা আমরা সমকোণী ত্রিভুজটা এঁকে রাখি, এটা আমাদের প্রয়োজন আছে। তাহলে দেখো এই 6 জনকে নিয়ে ত্রিকোণমিতি পরিবার গঠিত। এবং এই যে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এইগুলোর সাথে এই যে সাইনের পাশে যেটা থাকে সেটা হচ্ছে একটা কোণ। যেমন মনে করো কোণ হিসেবে আমরা কাকে ব্যবহার করি? কোণ হিসাবে ব্যবহার করি আমরা, যেমন থিটা, এটাকে কি বলা হয়? থিটা বলা হয়। তারপর হচ্ছে মনে করো আমরা সাই ব্যবহার করি, আলফা, বিটা, গামা, এবং আর বড় হাতের অ্যালফাবেট, ক্যাপিটাল অ্যালফাবেট, ক্যাপিটাল অ্যালফাবেট অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত ক্যাপিটাল যে অ্যালফাবেট গুলো আছে এগুলাকে আমরা কোণ হিসেবে, অর্থাৎ এগুলার মাধ্যমে আমরা কোণ প্রকাশ করি। এই যে এখানে একটা কোণ দেখতেছো তোমরা, সমকোণী ত্রিভুজের কোণ, এই কোণগুলোকে আমরা কি দিয়ে প্রকাশ করি? কোণগুলোকে আমরা যে গ্রিক ওয়ার্ড যেগুলো আছে, থিটা, এই যে সাই, তারপর হচ্ছে আলফা, বিটা, গামা, গ্রিক ওয়ার্ড দ্বারা, অথবা ইংরেজি বড় হাতের যে বর্ণগুলো আছে এ থেকে জেড পর্যন্ত, এই বর্ণগুলো দ্বারা আমরা কোণ প্রকাশ করি। আর এই ত্রিকোণমিতি পরিবারের যে 6 জন সদস্য আছে, এই 6 জন সদস্যের কোন পাশেটা, ডান পাশে যারা বসবে তারা সকলে হচ্ছে কোণ, অর্থাৎ ডান পাশে যেটা বসে সেটা হচ্ছে একটা কোণ। যেমন মনে করো আমি যদি এখানে থিটা বসাই, তাহলে এই থিটাটা হচ্ছে একটা কি কোণ, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। এবং দেখো এই ত্রিকোণমিতি পরিবারের মধ্যে 3 জন পুরুষ সদস্য আছে, 3 জন মহিলা সদস্য আছে, এরা হচ্ছে পুরুষ। আর এই 3 জন হচ্ছে কি নারী। যদিও এরা কিন্তু বাস্তবে কেউ পুরুষ বা নারী না, আমি ধরে নিচ্ছি আর কি, অঙ্কের সুবিধার্থে। বুঝতে পারছো? এখন দেখো এই সাইন কি করলো, এই সাইনটা, এখন বলো তো একজন পুরুষ কাকে পছন্দ করবে? পুরুষকে পছন্দ করবে? নিশ্চয়ই তোমরা বলবো না। কাকে পছন্দ করবে? একজন নারীকে পছন্দ করবে। তাহলে দেখো এই সাইন কাকে পছন্দ করলো? কোসেককে। তাহলে সাইন পছন্দ করলো কাকে? কোসেককে। তাহলে বিয়ে করবে কাকে? কোসেককে। তাহলে সাইনের সাথে সম্পর্ক কার? কোসেক। আর কস বিয়ে করলো কাকে? সেককে। তাহলে কসের সাথে সম্পর্ক কার? সেক। তারপর দেখো টেন, টেন পছন্দ হলো কাকে? কট। তাহলে টেনের স্ত্রীকে? কট। তাহলে কার স্ত্রীকে সেটা কি তোমরা বুঝতে পারছো? আর কার স্বামীকে সেটাও কি তোমরা বুঝতে পারছো? তাহলে দেখো সাইনের স্ত্রী হচ্ছে কে? কোসেক। তাহলে সাইনের সাথে সম্পর্ক কার থাকবে? কোসেকের। কসের সাথে সম্পর্ক কার থাকবে? সেকের। আর কটের সাথে সম্পর্ক কার থাকবে? টেনের। এখন দেখো এই 6 জনের মধ্যে, অর্থাৎ এই যে একজনের সাথে অপরজনের যে সম্পর্ক, এই সম্পর্কের উপর ভিত্তি করে এদের আবার যে সূত্রগুলো আছে, সূত্রগুলো কি, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার সূত্র হয়। এখন আমরা সেটা দেখি, যে সূত্রগুলো দেখি। এই যে শুরুতে আমরা দেখবো সাইন, এগুলা সাধারণ সূত্র, সাধারণ সূত্র। ত্রিকোণমিতির মধ্যে তুমি 3 ক্যাটাগরি সূত্র পাবা। সাধারণ সূত্র, এটা হচ্ছে তাদের সাধারণ সম্পর্ক। তারপর একটা পাবা তুমি বর্গের সূত্র, এটা বর্গের সম্পর্ক। আরেকটা আসবে তোমার ত্রিভুজ সংক্রান্ত সূত্রগুলা। তো 3টা ক্যাটাগরি সূত্রগুলো আলাদা আলাদা করে দেখাবো, তোমরা আলাদা আলাদা করে মনে রাখবা, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। দেখো সাইন, তাহলে সাইনের সাথে সম্পর্ক কার? কোসেক। তাহলে সাইনের সূত্র কি হবে? 1/কোসেক থিটা। তাহলে এবার যদি আমরা পাশে কোসেকের সূত্রটা লিখি, কোসেক থিটা, আচ্ছা নিচে লিখি কোসেক, কোসেক থিটা সমান তাহলে কত হবে? এখন দেখো তো স্বামী স্ত্রী একে অপরের কি পরিপূরক কিনা। তাহলে কোসেক সাইন সমান যদি 1/কোসেক হয়, কোসেক সমান কি হবে? কোসেক কি, কোসেকের সাথে কি কোসেক কি 1/সাইন কে নিবে? তাহলে কি পরকীয় হয়ে যাবে না? এটা কিন্তু খুবই ভালো, এরা পরকীয় টরকীয় করে না। তাহলে কি হবে? 1/সাইন।
এই একটা গেল আমাদের একটা সম্পর্ক। দ্বিতীয় সম্পর্কটা কি দেখো, কস। তাহলে কসের সাথে সম্পর্ক কাজ সেকে, তাহলে কস সমান কত হবে 1/sec থিটা। sec থিটা সমান কত হবে 1/cos থিটা। ঠিক আছে, এরপর আসো তৃতীয় যে সম্পর্ক সেটা হচ্ছে tan এবং cot। tan থিটা সমান কত হবে 1/cot থিটা, আর cot থিটা সমান কত হবে 1/tan থিটা। দেখো এই যে তিনটা সম্পর্ক থেকে আমরা 6টা সূত্র পাইলাম, এবং এই 6টা সূত্রের মধ্যে সবগুলো দেখো কিন্তু 1/। তাহলে এই 1/, যে সূত্রগুলো সেগুলোকে আমরা রাখছি কোন ক্যাটাগরিতে, সাধারণ সূত্র। এবং এই সাধারণ সূত্রের মধ্যে তাদের মধ্যে যে সম্পর্কটা মনে রাখবা, কার সাথে কার সম্পর্ক সেটা মনে রাখবা, তাহলে সূত্রগুলো অটোমেটিক তোমার মনে থাকবে, মুখস্থ করতে আর হবে না। এরপরে দেখো এখানে দুইটা ব্যতিক্রম সূত্র আছে, যেটা হচ্ছে tan এবং cot। এই দুইটা আরো এক্সট্রা দুইটা সূত্র আছে। সেই দুইটা সূত্র হচ্ছে কি দেখো, আবার এই tan থিটা সমান কি হয় sin থিটা বাই cos থিটা। আবার cot থিটা সমান কত হবে, তাহলে দেখো আমরা জানি কি tan আর cot কি পরস্পরের পরিপূরক না, অর্থাৎ উল্টা। তাহলে tan সমান যদি sin বাই cos হয়, cot সমান কি হবে cos বাই sin হবে। কারণ দেখবে স্বামীরা যা বলে স্ত্রী কি তার উল্টাটাই করে, সোজাটা কখনো করে না। এটা কত হবে cos বাই sin। বুঝতে পারছো? তাহলে এই দুটো হচ্ছে ব্যতিক্রম সূত্র। এই 6টা তো আমরা খুব ইজিলি মনে রাখতে পারবো, সবগুলো হচ্ছে 1/1 যেগুলো সেগুলো সবগুলো কি সাধারণ সূত্র। তো এই সাধারণ সূত্রের মধ্যে 6টা, এদিকে 2টা 8টা, এই দুটো একটু ব্যতিক্রম, tan এবং cot। তাহলে tan সমান কি sin বাই cos, আর cot সমান কি cos বাই sin, অর্থাৎ tan এর উল্টা। তাহলে এইগুলো আমাদের সাধারণ সূত্র। এরপর আছে আমাদের বর্গের সূত্র, অর্থাৎ বর্গের সম্পর্ক। বর্গের ক্ষেত্রে কার সাথে কার সম্পর্ক এখন আমরা সেটা দেখব। বর্গের ক্ষেত্রে সাইনের সাথে সম্পর্ক হচ্ছে কোসেক, টেনের সাথে সেক, আর কটের সাথে কস। তাহলে বর্গের ক্ষেত্রে এটা হচ্ছে কিসের সম্পর্ক, বর্গের সম্পর্ক। বর্গের সম্পর্ক, বর্গের সম্পর্ক মনে রাখবা যে বর্গের ক্ষেত্রে আমরা এর আগে যে সম্পর্কটা দেখছি সেটা ছিল নরমাল সম্পর্ক, আর এখন যে সম্পর্কটা দেখবো সেটা হচ্ছে বর্গের ক্ষেত্রে। মানে এখানে সাইন স্কয়ার কজ স্কয়ার এরকম হয়। বর্গের ক্ষেত্রে সম্পর্কটা কার, বর্গের ক্ষেত্রে সম্পর্কটা হচ্ছে কার সাথে কার, সাইনের সাথে কস, টেনের সাথে সেক, কটের সাথে কোসেক। মানে এই বর্গের সম্পর্কটা কখন আসছে জানো, প্রথমে ছিল কি সাধারণ সম্পর্ক না, ওইখানে মানে মনে করো বিয়ের পর কয়েক বছর খুব লয়াল ছিল, পরকীয় টরকীয় করে নাই, পরবর্তীতে এরা আসি মানে কি পরকীয় শুরু করে দিছে। যখন পরকীয় শুরু করছে তখন মনে করো কি উল্টা পাল্টা কিছু, দেখো সাইনের সাথে কস, ট্যানের সাথে সেক, কসের সাথে কটের সাথে কোসেক। তার মানে পরবর্তীতে এরা আসি কি করলো পরকীয়তে জড়াই দিল, তখন মনে করো এদের সম্পর্কটা কি সাধারণ থেকে বর্গ হয়ে গেল। বুঝতে পারছি? এখন আসো, তাহলে এখানে আমরা 3টা সম্পর্ক পাবো। একটা হচ্ছে দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1, একটা সম্পর্ক গেল। 2 নম্বর সম্পর্ক sec স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু 1। 3 নম্বর সম্পর্ক কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে দেখো এই যে বর্গের ক্ষেত্রে 3টা সম্পর্ক, 3টা সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ইকুয়াল টু কত আছে 1, ইকুয়াল টু 1। সাধারণ সম্পর্কে কি ছিল, উপরে ছিল 1, ডিভাইডেড বাই এর ক্ষেত্রে তো উপরে 1 ছিল, 1/, ছিল, আর এখানে ইকুয়াল টু 1। এবং দেখো 3টা সম্পর্কের মধ্যে শুধু সাইন আর কসেরটা কি প্লাস, বাকি দুটো কি আছে মাইনাস, বাকি দুটো কি আছে মাইনাস। এবং দেখো এই যে সম্পর্ক, এই সম্পর্ক থেকে মনে করো যেহেতু এরা এখন সম্পর্কে জড়াই গেছে, পরকীয় করলো সম্পর্ক তো জড়াইছে, যদি বিয়ে শাদী বা আবার হইছে তাহলে এদের মধ্যে কি বাচ্চা কাচ্চা পাওয়া হবে কি হবে। এখন দেখো এদের দেখো এই যে অর্থাৎ সেগুলো কি হয় দেখো, তাহলে এটা থেকে আমরা আবার কি পাই সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা কি পাই 1 মাইনাস কজ স্কয়ার থিটা পাই। এই যে কজ স্কয়ার থিটাটা যদি ওই পাশে চলে যায় কি মাইনাস হয়ে যাবে না, অর্থাৎ সাইনটাকে রাখলাম কসটা ওই পাশে চলে গেল, তাহলে সাইন স্কয়ার থিটা সমান আমরা কি পেলাম 1 মাইনাস কজ স্কয়ার থিটা। ঠিক আছে, আবার ঠিক সেম ভাবে মনে করো আমরা কসটাকে রাখলাম সাইনটাকে পাঠিয়ে দিলাম, তাহলে আমরা কি পাবো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে সাইন স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস কজ স্কয়ার থিটা, আর কজ স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এরপর আসো এটাতে,
এখানে যদি আমরা সেকটাকে রাখি তাহলে আমরা কি পাবো 1 প্লাস টেন স্কয়ার থিটা। তাহলে আমরা সেক থিটা বের করলাম। এখন যদি আমরা টেন স্কয়ার থিটা বের করতে যাই তাহলে দেখো তো সিম্পল হিসাব, মাইনাস ওয়ানটা কি পাশে চলে আসবে না? তাহলে তখন আমরা টেন স্কয়ার থিটা সমান আমরা কি পাবো সেক স্কয়ার থিটা মাইনাস ওয়ান। বুঝতে পারছি? ঠিক এবার এটার মতো করে সেম আমরা এটাও বের করবো। কোসেক স্কয়ারটাকে আমরা রাখলাম, কট স্কয়ারটাকে আমরা ওই পাশে নিয়ে যাবো, তাহলে কি হবে 1 প্লাস কট স্কয়ার থিটা। এরপরে যদি আমরা মনে করো কট স্কয়ার থিটাটা বের করতে চাই তাহলে কি করতে হবে, জাস্ট ওয়ানটা এই পাশে চলে আসবে, তাহলে তখন হয়ে যাবে কোসেক স্কয়ার থিটা মাইনাস ওয়ান। তাহলে দেখো বর্গের সম্পর্ক কয়টা ছিল, তিনটা। আবার তিনটা সম্পর্ক থেকে মনে করো প্রতিটা সম্পর্কের ছেলে মেয়ে আছে কয়টা করে, দুইটা করে। তাহলে দুইটা করে ছেলে মেয়ে হলে টোটাল তিনটা সম্পর্কের ছেলে মেয়ে কয়টা পাইছি আমরা, ছয়টা। ক্লিয়ার? তাহলে এগুলো গেল তোমার বর্গের সম্পর্ক, এবং এগুলো হচ্ছে কি বর্গের সূত্র, বর্গ সূত্র, বর্গ সূত্র। তাহলে ত্রিকোণমিতিতে তোমার তিনটা ক্যাটাগরির সূত্র আছে। সাধারণ সূত্র আমরা দেখালাম একটু আগে, এরপরে বর্গ সম্পর্ক এবং বর্গ সূত্রগুলো আমরা দেখালাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত সূত্র। এটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখব ত্রিভুজ বিষয়ক সূত্র। ত্রিভুজ বিষয়ক সূত্র যেহেতু, তাহলে নিশ্চয়ই এখানে কে আসবে, ত্রিভুজ আসবে। আর ত্রিকোণমিতিতে আলোচিত এবং সমালোচিত একমাত্র ত্রিভুজ কে, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এই যে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই, তাহলে এ বি সি, আর এই কোণটা কি কোণ, সমকোণ। এখন দেখো সমকোণী ত্রিভুজের তিনটা বাহু থাকে, তিনটা বাহুর মধ্যে একটা হচ্ছে লম্ব, একটা ভূমি, একটা হচ্ছে অতিভুজ। তো শুরুতে আমরা চিনে নিব যে লম্ব কোনটা, ভূমি কোনটা, অতিভুজ কোনটা। এই যে দেখো এটা হচ্ছে সমকোণ। সমকোণের বিপরীত, বিপরীত মানে হচ্ছে যেটা মনে করো আমার বিপরীতকে, যেটা আমার মুখোমুখি দাঁড়িয়ে আছে সেটা তো আমার বিপরীত কিনা। তাহলে সমকোণী ত্রিভুজের মুখোমুখি কোন বাহুটা আছে, দেখো তো এই বাহুটা না। তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের কি বাহু, বিপরীত বাহু। আর সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু অলওয়েজ অতিভুজ। সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু অলওয়েজ কি হবে, অতিভুজ হবে। আর এই যে দুইটা বাহু আছে, এই দুইটা বাহুর মধ্যে একটা লম্ব হবে, একটা কি হবে, ভূমি হবে। এখন এই দুইটা বাহুর মধ্যে লম্ব কে হবে, ভূমি কে হবে, সেটা নির্ভর করবে তোমার থিটা কোণের উপর। যে তুমি যে থিটা কোণটা নিবা, সেই থিটা কোণ কি এটাকে ধরবা না এটাকে ধরবা। তুমি এটাকে থিটা কোণ ধরতে পারো, এটাকে থিটা কোণ ধরতে পারো। তো থিটা কোণের উপর নির্ভর করবে তোমার লম্ব কি হবে, ভূমি কি হবে। সাপোজ মনে করো এটাকে আমরা থিটা ধরে নিলাম, ঠিক আছে? তাহলে দেখো তো এই যে থিটা, থিটা কোণের বিপরীত বাহু কোনটা, এটা না? থিটা কোণের বিপরীত বাহু কোনটা, এটা। থিটা কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব। আর বাকিটা কি হবে, অবশ্যই ভূমি। তাহলে একটু লিখে নিবা যে সমকোণের বিপরীত বাহু ইকুয়াল টু অতিভুজ। তারপরে থিটা কোণের বিপরীত বাহু লম্ব। দেখো আবার এখানে যে থিটা দিছি, সবসময় যে এটাকে থিটা দিয়ে প্রকাশ করবে এমন না, এটাকে এ দিয়ে প্রকাশ করতে পারে, বি দিয়ে প্রকাশ করতে পারে, আলফা বিটা গামা এগুলো দিয়ে প্রকাশ করতে পারে। মোট কথা সমকোণ দেখবো, সমকোণের বিপরীত বা অতিভুজ, আর একটা হচ্ছে যে থিটা কোণ, এটা মূলত সূক্ষ্মকোণ। অর্থাৎ এই দুইটা কোণের সূক্ষ্মকোণ। এখন তুমি কোন সূক্ষ্মকোণ ধরে কাজ করবা সেটার উপর নির্ভর করবে। তুমি যে সূক্ষ্মকোণ ধরে কাজ করবা ওই সূক্ষ্মকোণের বিপরীত বাহু যেটা, সেটা হবে তোমার কি লম্ব, আর বাকিটা ভূমি। তাহলে এখন এবার আমরা এই ত্রিভুজ সংক্রান্ত সূত্রগুলো দেখব। সাইন, কস, তারপর হচ্ছে ট্যান। তিনটা সূত্র পারলে আমরা বাকিগুলো এমনিতে আমরা পারবো। তো এই তিনটা সূত্র মনে রাখার একটা টেকনিক আছে, সেই টেকনিকটা একটু বলি, গল্প আকারে বলি। যেমন মনে করো আমরা যখন ছোট ছিলাম, যখন আমাদের বাড়িতে মেহমান আসতো, আমাদেরকে টাকা দিত না, আমরা খুব খুশি হইতাম। আমরা মনে মনে চাইতাম যাওয়ার সময় কিছু একটা দিয়ে যাক, টাকা দিয়ে যাক, নাকি? তো যখন আমাদেরকে টাকা দিত তখন আমরা শুরুতে একটু কি একটু লজ্জা লজ্জা পাইতাম। তখন আমরা বলতো মানে একটু নিতে চাইতাম না, তখন জোর করে দিয়ে যেত। তখন কি বলতো, আরে ল, কি বলতো, আরে ল।
এখন দেখো এই যে ল, ল উচ্চারণের মধ্যে কি হচ্ছে, ল অ হচ্ছে না, তখন কি বলতো, আরে ল, ঠিক আছে, ল মানে কি ল অ, ঠিক আছে। তো এই সাইন দিয়ে মনে রাখবা ল। ওই যে মেয়ে মানুষের টাকা দিত, ওই টাকার কথা মনে রাখবা, যে মেয়ে মানুষের টাকা দিত আমরা নিতাম না, তখন কি বলতো, আর ল, সাইন থিটা মনে রাখবে কি দিয়ে, ল দিয়ে। ল মানে হচ্ছে লম্ব, অ মানে হচ্ছে কি অতিভুজ। আগে কে আছে, ল, তাহলে যে আগে আছে সে কোথায় থাকে, উপরে, মানে কোথায়, উপরে লম্ব, আর যে উপরে থাকে সে নিচে, তাহলে কি অতি ভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। এরপর আসো কস থিটা। কস থিটা মনে রাখবো কি দিয়ে আমরা, বুয়া। এই যে দেখো আমাদের বাসা বাড়িতে, মানে বাসা বাড়িতে যারা কাজ করে তাদেরকে আমরা কি বলি, বুয়া বলি না। তাহলে কস থিটা মনে রাখবা বুয়া দিয়ে, বু আ, বু দিয়ে ভূমি, আ দিয়ে অতিভুজ। তাহলে আগে কি আছে, ভূ, তাহলে বু মানে কি ভূমি, আ মানে কি অতিভুজ। এর পাশে টেন, টেন মনে রাখবে কি দিয়ে, টেরা লম্বা ভূত। অর্থাৎ মনে করো তুমি রাতের আধারে, খুব নিরিবিলিতে, খুব অন্ধকার, গুটগুটি অন্ধকার, বাঁশবাগানে, কবরস্থানের পাশে বাঁশবাগান, তুমি সেই পাশ দিয়ে যাচ্ছ, তখন মনে করো তোমার সাথে দেখা হলো কার, একটা খুব সুন্দর একটা ভূত। কিন্তু দুর্ভাগ্যবশত তুমি দেখলে কি সে ভূতটা কি টেরা, যার কারণে তোমার তার পছন্দ হইলো না। তাহলে দেখো তোমার রাখবে কি দিয়ে, টেন থিটা মনে রাখবে কি দিয়ে, টেরা লম্বা ভূত। তাহলে টেরা মানে হচ্ছে কি, টেরা মানে হচ্ছে টেন, আর লম্বা মানে কি লম্ব, আর ভূত মানে ভূমি। খুব সুন্দর না? এখন দেখো তাহলে আমরা কি তিনটা আমরা তিনটা আমরা বুঝতে পারছি, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে সাইন থিটা মনে রাখবা ল দিয়ে, কস থিটা বুয়া দিয়ে, আর ট্যান থিটা টেরা লম্বা ভূত। এখন দেখো সাইন যেহেতু জানি, তাহলে নিশ্চয়ই আমরা কোসেকটা পেরে যাব। কোসেক কি হয়, দেখো তো এখানে কোনো স্কয়ার আছে না, ওই আমরা ওই সাধারণ সম্পর্কে ফিরে যাই। সাধারণ সম্পর্ক মানে সম্পর্কের শুরুতে কোসেক কি ছিল, কসের স্ত্রী ছিল না, ছিল তো, পরে না পরকীয়া করে মনে করো কটার সাথে ভাগছে, প্রথমে তো কাজ ছিল সাইনেরই ছিল। তাহলে এবং কি স্ত্রী, স্ত্রীরা কি করে, স্বামীর কথা শুনে না, যেটা বলে তার উল্টাটা করে, উল্টাটা, তাহলে সে কি করবে, সে উল্টাটা করবে। সে কি করবে, অর্থাৎ ও আসছে, সাইন আসছে সামনে থেকে পরেরটাতে, ও যাবে কোনটাতে, পরেরটা থেকে সামনেরটাতে। অতি বুঝবাই লম্ব, জাস্ট উল্টে দিবা, উল্টে দিলে শেষ। তারপরে কি আছে, কস, কসটা কার সাথে সম্পর্ক ছিল, সেক, তাহলে এটা উল্টে যাবে, কি হবে, অতিভুজ বাই ভূমি। কেন কি হবে, উল্টে যাবে, তাহলে টেন কি হবে, হ্যাঁ টেন বলতেছি, কট কি হবে, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন একটু দেখো এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে লম্ব। আমরা যদি যে কোনো একটা নিই, আমরা সাইন থিটা ইকুয়াল টু লম্ব, এখানে লম্বকে দেখো তো এবি, তারপরে আমাদের অতিভুজকে এসি। এই যে এবি, এবিটা কি সমকোণী ত্রিভুজের একটা বাহু না? এখন দেখো তো বি এসিটা কি সমকোণী ত্রিভুজের অন্য একটা বাহু, এবং এই দুই বাহুর নিশ্চয়ই কি দুইটা মান থাকবে না? সাপোজ মনে করো তোমার এই যে এ বি এর মান হচ্ছে 3, এসি এর মান হচ্ছে কি 5, এবং দেখো তো এ বি বাই এসি মানে কি, এ বি এবং এসি এই দুই বাহুর কি অনুপাত না, অনুপাত। আর থিটাটা হচ্ছে কি, তুমি যে ত্রিভুজ নিয়ে কাজ করতেছো সেই ত্রিভুজের কি কোণ, সেই ত্রিভুজের কোণ। আর এখানে সাথে কি আছে, সাইন, সাইন কি ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ ওই যে পরিবারের সদস্য। এখন দেখো এদেরকে, অর্থাৎ সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এদেরকে এই ছয়টা, অর্থাৎ ত্রিকোণমিতিক পরিবারের যে 6জন সদস্য, এদেরকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। কি বলা হয়, ত্রিকোণমিতিক অনুপাত। এখন কথা হচ্ছে অনুপাত কেন বলা হয়, দেখো এই যে সাইন থিটা, এই সাইন থিটা কি করতেছে, একটা সমকোণ ত্রিভুজের দুইটা বাহুর কি অনুপাত প্রকাশ করতেছে না? আবার তুমি যদি মনে করো ট্যান নাও, তাহলে ট্যান থিটা সমান তুমি এখানে কি পাবা, লম্ব বাই ভূমি, এবি বাই বিসি। তাহলে দেখো তো এ কি করতেছে, অন্য দুইটা বাহুর কি অনুপাত প্রকাশ করতেছে না? তো এই দুইটা বাহু কার, ওই সমকোণী ত্রিভুজের না? তাহলে
ত্রিকোণমিতিক যে ত্রিকোণমিতির পরিবারের যে সদস্যগুলো আছে তাদেরকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। কেন? কারণ এরা প্রত্যেকেই সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর অনুপাত প্রকাশ করে। সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর অনুপাত প্রকাশ করে, যার কারণে এদেরকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে দেখো এই যে ত্রিকোণমিতিক অনুপাত, এখানের মধ্যে থিটাটা হচ্ছে কি কোণ এবং এগুলো হচ্ছে কি বাহু। তার মানে দেখো তো ত্রিকোণমিতি কি করতেছে, মূলত কোণ এবং বাহুর মধ্যে কি একটা সম্পর্ক তৈরি করতেছে না? আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা সমকোণী ত্রিভুজকে একটু অপারেশন করব। অপারেশন করে সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। যেমন দেখো পরীক্ষায় তোমাকে কিন্তু ত্রিভুজ চেঞ্জ করে দিবে। এরকম সাপোজ মনে করো তোমাকে তখন দিবে এটা কি থিটা এ বি সি। তাহলে দেখো তো তোমাকে এখন থিটা দিছে কোনটা? এটা। তাহলে এটা যদি থিটা হয়, থিটার বিপরীত বাহু কোনটা? এটা। আর সমকোণের বিপরীত বাহু কোনটা? এটা। এখন সমকোণের বিপরীত বাহু তুমি জানো অলওয়েজ কি হয়? অতিভুজ হয়। এটা মনে, এটাতে কোনো চেঞ্জ নাই। অর্থাৎ সমকোণী ত্রিভুজের মধ্যে যে অতিভুজ থাকবে সেটা কখনোই চেঞ্জ হবে না। অতিভুজ অলওয়েজ অতিভুজ। শুধু তোমার চেঞ্জ হবে কি লম্ব এবং ভূমি, এবং লম্ব এবং ভূমি চেঞ্জ হবে কিসের কারণে? ওই তোমার যে সূক্ষ্মকোণ থাকবে সেটার কারণে। সূক্ষ্মকোণ যদি পরিবর্তন হয় লম্ব ভূমি চেঞ্জ হয়ে যাবে। যেমন মনে করো এই যে থিটা, এটার বিপরীত বাহু কোনটা? এটা। তাহলে তখন এটা হবে তোমার কি লম্ব, আর এটা হবে তোমার কি ভূমি। ঠিক আছে? আবার মনে করো ত্রিভুজটা যদি তোমাকে এভাবে দেয়, দেখো এই ত্রিভুজের মধ্যে সমকোণ কোনটা? এই দুটো কি কখনো সমকোণ হবে? হবে না। তাহলে এই দুটো নিশ্চয়ই কি থিটা কোণ বা সূক্ষ্মকোণ হবে। তাহলে সমকোণ কোনটা তোমার? এটা হচ্ছে তোমার কি সমকোণ। আমি একটু নাম দিই এ বি সি। তাহলে এখানে বি কোণটা হচ্ছে কি সমকোণ, আর বিপরীত বি কোণের বিপরীত বা কোনটা? এটা। তাহলে এটা হবে কি অতিভুজ। এবার তুমি আবার দেখো এটা যদি থিটা হয়, এটা মনে করো এটা নিলাম আমরা আলফা, এটা নিলাম কত বিটা। তাহলে দেখো যখন তুমি আলফা নিবা তখন এটা হবে তোমার কি লম্ব, আর এটা হবে তোমার ভূমি। কখন? যখন তুমি আলফা নিবা। যখন তুমি কি নিবা? আলফা কোণটা নিবা। এখন তুমি যদি বিটা কোণ নাও, তাহলে বিটা কোণ নিলে দেখো তোমার সূক্ষ্মকোণ কোনটা? এটা। তাহলে এটার বিপরীত বাহু কোনটা? এটা। তাহলে তখন এটা হয়ে যাবে তোমার লম্ব। কখন? যখন তুমি সূক্ষ্মকোণ হিসেবে কাকে নিবা? বিটাকে নিবা। আবার দেখো তখন এটা হয়ে যাবে কি ভূমি, যখন তুমি বিটা সূক্ষ্মকোণটা নিবা। তাহলে আশা করি সমকোণী ত্রিভুজের তোমরা লম্ব, ভূমি, অতিভুজ এই তিনটা তোমরা আইডেন্টিফাই করতে পারবা। এখন আমরা ত্রিকোণমিতির মান নির্ণয়টা দেখব। অর্থাৎ এই যে থিটা কোণ, থিটা কোণের বিভিন্ন মানের জন্য ত্রিকোণমিতিক অনুপাতের যে বিভিন্ন মান হয়ে থাকে সে মানগুলো আমরা দেখব। যেমন দেখো আমরা এখানে 5টা মান নিয়েছি। থিটা, যে থিটার মান যদি 0 হয়, 0, 30 বা 5/6, পাই মানে কত? 180। তো 180-কে 6 দিয়ে দিলে 30 হয়। তো প্রশ্ন মনে করি এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। 45 বা পাই/4, 60 বা পাই/3, 90 বা পাই/2 হবে। এটা পাই/2। এখন দেখো এখানে মূলত আমাদের দুইটা মান যদি আমরা জানি, বাকিগুলো অটোমেটিক আমাদের জানা হয়ে থাকে। এগুলো মনে করো অনেকটা টেকনিকে মনে রাখা যায়, তবে ওই টেকনিকে না শিখে মুখস্থ করে ফেলাটাই বেটার। কারণ দেখবা পরীক্ষা, যারা পরীক্ষায় যখন তুমি লিখবা তখন কিন্তু তুমি টেকনিক হিসাব করে করে লিখতে যাবে না, কারণ এতে অনেক সময় লাগবে। এত সময় কি পরীক্ষা তোমার কাছে আছে? আর দিন শেষে সবাই মুখস্থটাই করে। বুঝছো? তাহলে দেখো যে সাইন, সাইনের মানটা আমরা সাইন 5টা মান 0, হাফ, 1/√2, √3/2, 1। তাহলে আমরা থিটার মান কয়টা নিছি? 5টা। 0, 30, 45, 60, 90। তাহলে এই সাইন, এই যে 5টা থিটা, 5টা থিটার জন্য সাইনের মান কত? 0, হাফ, 1/√2, √3/2, তারপর হচ্ছে কত 1। তো এটা তোমরা মুখস্থ করে ফেলবা। এরপর আমরা একটা মান নিব, সেটা হচ্ছে tan। ট্যানটা হচ্ছে কত? tan 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তারপর ওটা হচ্ছে 1, তারপর ওটা হচ্ছে 60 ডিগ্রি মান √3, তারপর 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত অর্থাৎ 90 ডিগ্রির মানকে কোনো কিছু দিয়ে সংজ্ঞায়িত করা যায় না। বুঝতে পারছি? এখন দেখো তাহলে এই দুইটা মান যদি আমরা জানি, বাকিগুলো অটোমেটিক আমরা জেনে যাব।
সেটা কিভাবে আমরা এখন সেটা দেখবো। তাহলে এই দুটা মান অবশ্যই কি করবো, আমরা মুখস্থ করে ফেলবো, এবং এই দুটার সাহায্যে বাকিগুলো অটোমেটিক আমরা নির্ণয় করতে পারবো। সেটা কিভাবে দেখো, সাইনের যে 5টা মান আছে, কজের এই 5টা মান সাইনের উল্টা ভাবে শুরু হয়। কজের এই 5টা মান সাইনের উল্টা ভাবে শুরু হয়। কিভাবে দেখো, তাহলে সাইনের উল্টা দিক থেকে শুরু হবে। 1 √3/2, 1/√2, হাফ, 0। তাহলে দেখো তো, তুমি যদি সাইন পারো তাহলে কস কি তোমার শিখতে হবে, তুমি সাইনেরটা শিখে নিবা, 0, হাফ, 1/√2, √3/2, 1। তাহলে অটোমেটিক তুমি কি পারবা, কজেরটা পারবা। এরপর আবার দেখো, আমরা কি জানি, আমরা একটু আগে পড়ে আসছি না, ওই যে সাইনের সাথে সম্পর্ক কার আছে, কোসেক, আর কজের সাথে সম্পর্ক কার আছে, সেক। এখন আমরা দেখো সেই সম্পর্কটা, এবং দেখো তো সাইনের সাথে যে কোসেকের সম্পর্ক ছিল, কি সম্পর্ক ছিল, উল্টা না, কোসেক কি হয়, সাইনের উল্টা। তাহলে এবার দেখো তো, জিরোকে যদি তুমি উল্টাই দাও কত হবে, অর্থাৎ জিরোর নিচে কিছু না মানে মনে মনে কত আছে, 1 আছে। এবার এটাকে যদি তুমি উল্টে দাও, 1 উপরে যাবে, জিরো কোথায় আসবে, নিচে আসবে। ক্যালকুলেটারে 1 কে 0 দিয়ে ভাগ দিয়ে দেখো তো কি আসে, ম্যাথ এরর আসবে। অর্থাৎ এটা মানে হচ্ছে অসংজ্ঞায়িত। এই যে আমরা অসংজ্ঞায়িত লিখছি না, এই অসংজ্ঞায়িত মানে হচ্ছে 1/0। অসংজ্ঞায়িত মানে কি, 1/0। 1 কে 0 দিয়ে ভাগ করলে এখানে ম্যাথ এরর আসে, অর্থাৎ অসংজ্ঞায়িত। তাহলে দেখো তো এটার মান কত আসবে তোমার, অসংজ্ঞায়িত। অর্থাৎ এটাকে জাস্ট আমরা উল্টে দিছি, কারণ কোনো কিছুর নিচে কিছু নাই মানে মনে মনে কি থাকে, 1 থাকে কিনা। তাহলে দেখো, তাহলে 1টা উপরে চলে যাবে, 0টা নিচে আসবে, তখন তাহলে কি অসংজ্ঞায়িত হয়ে যাবে, কারণ 1/0 মানে কি, অসংজ্ঞায়িত। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো, সাইন 30 মান কত, হাফ। এবার কোসেকের ক্ষেত্রে সেটাকে উল্টাই দাও, উল্টে দিলে কত হবে, 2 উপরে যাবে, 1 নিচে আসবে। তো নিচে 1 এর কোনো ভ্যালু আছে, নাই। তাহলে এটাকে আমরা সমান সমান কি লিখতে পারি, 2 লিখতে পারি। তাহলে আমরা কি লিখবো, 2 লিখবো আমরা। এরপরে দেখো 1/√2, এটাকে তুমি উল্টে দাও, উল্টে দিলে 1 নিচে চলে আসবে, নিচে 1 এর কোনো দাম আছে, নাই। এরপরে দেখো √3/2, তাহলে এটাকে উল্টালে আমরা কি পাবো, 2/√3। তাহলে দেখো এই যে কি আছে, 1। তাহলে এবার 1 এর নিচে কি আছে মনে মনে, কিছু না মানে কি আছে, 1 আছে। তো 1 কে 1 দিয়ে ভাগ করলে কত আসে, 1 এ আসবে। 1 কে 1 দিয়ে ভাগ করলে কি আসবে। এরপর আমরা দেখবো সেক। তাহলে সেক হচ্ছে কার বিপরীত, কসের বিপরীত। তাহলে দেখো কস 0 ডিগ্রি মান কত, 1। এবার 1 এর নিচে কিছু না মানে কত আছে, 1 আছে। তাহলে আবার 1 আমরা যদি উল্টে দিই তাও কত, এটা 1/1 হবে না। তো 1/1 মানে কত, 1। 1/1 মানে কত, 1। এরপরে দেখো cos 30 মান কত, √3/2। তাহলে এটাকে উল্টে দিলে কত হবে, 2/√3। আবার 1/√2, এটাকে উল্টে দিলে কত হবে, √2। ঠিক আছে। তারপর দেখো যে হাফ, এটাকে উল্টে দিলে কত হবে, 2। নিচে 1 চলে আসবে, নিচে 1 কোনো ভ্যালু নাই। এখন দেখো 19 মান কত আছে, 0। তাহলে 0 নিচে কিছু না মানে কত আছে, 1 আছে। তো আমি যদি উল্টা দিই, 1 উপরে যাবে, 0 নিচে আসবে, তার মানে কত, 1/0, অর্থাৎ কি অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। ওকে। এরপর আসো কট। তাহলে কট কার বিপরীত, tan এর বিপরীত। তো আবার এটা এভাবে মনে রাখতে পারো, tan যে দিক থেকে শুরু হয়েছে, কট tan এর উল্টা দিক থেকে শুরু হয়। বা বিপরীত দিয়েও মনে রাখতে পারো। তো বিপরীত মানে কি, উল্টা দিক, উল্টা ভাবে শুরু হওয়াটাই তো বিপরীত নাকি। যেমন মনে করো, তাহলে এটা এটা কত হবে, অসংজ্ঞায়িত। যেমন এটা নিচে 1 আছে, তাহলে উল্টা দিলে 1 উপরে যাবে, 0 নিচে আসবে, 1/0 মানে অসংজ্ঞায়িত। আর এটা কত হবে, √3। এটা কত হবে, 1/1 মানে 1। তাহলে দেখো তো এটা কত হবে, 1/√3। এটা নিচে 1 আছে, যদি আমরা উল্টা দিই, 1 উপরে যাবে, √3 নিচে আসবে। এরপর আছে দেখো অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে কত, 1/0। আবার 1/0 কে যদি আমরা উল্টে দিই, দেখো 1 বাই কি আছে, 1/0 আছে। এটা যদি আমরা উল্টে দিই, 0 উপরে যাবে, 1 নিচে আসবে। 0 কে যদি আমি 1 দিয়ে ভাগ দিই, মান 0 হবে। মান কত হবে, 0 হবে। তাহলে দেখছো, আমরা দুইটা মান দিয়ে সবগুলোর মান বের করে ফেলছি। শুধুমাত্র আমাদের দুইটা মান জানতে হবে, একটা হচ্ছে tan, একটা হচ্ছে sin। এই দুইটা মান আমরা মুখস্থ করে ফেলবো, তাহলে বাকিগুলোর মান আমরা অটোমেটিক জানতে পারবো। অর্থাৎ দেখো, শুরুর যে তিনটা আছে, sin cos tan, এই তিনটার মান সকলেরই মুখস্থ থাকে। অনেকে হয়তো লাস্টের যে তিনটা আছে এগুলো অনেক সময় মনে থাকে না বা ভুলে যায়,
কারণ তুমি যখন ম্যাথ করবা, ম্যাথ করার ক্ষেত্রে বেশিরভাগ দেখবা যে সাইন কস টেন এই তিনটেই আসে, লাস্ট তিনটা খুবই কম আসে রেয়ার। এই জন্য এগুলো আমাদের একটু চর্চা কম হয়, এই জন্য মনেও কম থাকে। তো এই জন্য কি করবা, এই তিনটা যদি মনে না থাকে, শুরু তিনটা মনে থাকলে কিন্তু তোমার অটোমেটিক পরের তিনটা জানা হয়ে যাবে। কিভাবে দেখো, সাপোজ মনে করো তোমার প্রয়োজন হচ্ছে কোসেক 30 ডিগ্রির মান, কোসেক 30 ডিগ্রির মান। এখন তুমি কোসেক 30 ডিগ্রির মান কত তোমার মাথায় আসতেছে না, আর তুমি জানো যে সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান কত হাফ। এবার তুমি কি করবে, হাফকে উল্টে দিবে, কারণ তুমি জানো যে কি কোসেক হচ্ছে সাইনের বিপরীত, তো উল্টা। তাহলে এভাবেও করে কিন্তু তুমি কি মানগুলো বের করে ফেলতে পারবা। আবার দেখো 45, সাইন এবং কসের 45 ডিগ্রির মান একই, ট্যান এবং কটের 45 ডিগ্রির মান একই, সেক এবং কোসেকের দেখো 45 ডিগ্রির মান কি একই, অর্থাৎ 45 ডিগ্রির মানগুলো কি দেখো, প্রথম দুইটারটা একই, মাঝখানে দুইটারটা একই, শেষের দুইটারটা কি একই। তাহলে এভাবে তুমি খুব ইজিলি মানগুলা জেনে রাখতে পারবা। তাহলে তোমার কষ্ট করে মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট কি করবা, সাইন এবং ট্যান এই দুইটা মান মুখস্থ করবা, করার পরে আমি যেভাবে বের করে দেখালাম তুমি এভাবে কয়েকবার বের করবা, তা প্র্যাকটিস করবা। যদি তুমি কয়েকবার প্র্যাকটিস করো তাহলে দেখবে যে এটা তোমার কাছে খুব ইজি হয়ে যাচ্ছে। কারণ এই মানগুলা ম্যাক্সিমাম স্টুডেন্টের এই মানগুলো মনে রাখা খুব কষ্ট হয়ে যায় তাদের জন্য, মনে রাখতে পারে না কেন, কারণ ছয়টা যদি তুমি ঢালাওভাবে মুখস্থ করতে যাও তুমি একটু মানে কনফিউজ হয়ে যাবা যে আমি কারটা কত করছিলাম, 30টা কত 60টা কত। তো এভাবে না করে তুমি যেভাবে তোমাকে বের করে দেখাইছি তুমি এভাবে বের করাটা শিখো, তাহলে তোমার জন্য সবগুলো আর মুখস্থ করতে হবে না, দুইটা মুখস্থ করবে বাকিগুলো ইজিলি মনে থাকবে। বা মনে করো সাইন মুখস্থ হলে কস পারবা, কারণ কস সাইনের উল্টা, আর টেন তো তুমি মুখস্থ করবাই। এখন দেখো প্রথম তিনটা যদি পারো পরের তিনটা কি তোমার মুখস্থ করার দরকার আছে, কারণ তোমার মনে করো কোসেক 30 ডিগ্রির মান কস 30 ডিগ্রির মান তুমি জানো, তোমার সেক 30 ডিগ্রির মান লাগবে, তো তুমি কি করবা, কস 30 ডিগ্রির যে মানটা সেটা তুমি উল্টে দাও, উল্টে দিলে তুমি কি পাবা, সেক 30 ডিগ্রির মানটা পেয়ে যাও। তাহলে এভাবে একটা সাহায্যে তুমি অপরটা ইজিলি মনে রাখতে পারো এবং বের করতে পারো। আর এইটুকু যদি তোমার জানা থাকে, ত্রিকোণমিতির সূত্রগুলা আর সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজ এই এই বাহুগুলো যদি তুমি চিনতে পারো, আর এই যে ছকটা, এই ছকের যে মানগুলো আছে সেগুলো যদি তোমার জানা থাকে, তাহলে ইনশাল্লাহ ত্রিকোণমিতির ম্যাথে তোমার কোনো সমস্যা হবে না। ত্রিকোণমিতির যে কোনো ম্যাথ তুমি করতে পারবা, খুব ইজিলি করতে পারবা, কারণ তোমার যদি সূত্র জানা থাকে তুমি ম্যাথ ধরাটা তোমার জন্য খুব ইজি হয়ে যাবে। জাস্ট সূত্রগুলোকে যেভাবে ভাগ ভাগ করে দেখাচ্ছি তুমি ওইভাবে ভাগ ভাগ করে শিখবা। সাধারণ সূত্র, সাধারণ সম্পর্ক, তারপর হচ্ছে বর্গের সূত্র, বর্গের সম্পর্ক, তারপর হচ্ছে ত্রিভুজ রিলেটেড যে সূত্রগুলো আছে, ত্রিভুজ বিষয়ক সূত্রগুলা ত্রিভুজ বিষয়ক ওইভাবে পড়বা, কারণ তোমাকে ত্রিভুজ বিষয়ক যে উদ্দীপক দিবে ওইখানে তোমার ত্রিভুজ বিষয়ক সূত্রগুলো লাগবে। তাহলে এভাবে তুমি যখন আলাদা আলাদা করে পড়বা তখন তোমার কাছে কি জিনিসগুলো খুব ইজি হয়ে যাবে। একসাথে যদি সব পড়তে যাও, একসাথে মনে করো ঢালাও ভাবে সব সূত্র মুখস্থ করতে গেলে কনফিউজড হয়ে যাবা যে সাইনের কোনটা ছিল কজের কোনটা ছিল, ভাগ ভাগ করে পড়বা, ইজি ইজি লাগবে। তবে এই যে মানটা এটাতে বেশি সমস্যা হয় স্টুডেন্টদের, এটা একটু যেভাবে দেখেছি এভাবে বাসায় কয়েকবার তুমি চর্চা করলে ইনশাল্লাহ তোমার কাছে জিনিসগুলো খুব সহজ হয়ে যাবে। আশা করি আজকের এই ক্লাসটির মাধ্যমে ত্রিকোণমিতি তোমাদের কাছে একদম পানি পানি হয়ে যাবে যদি সম্পূর্ণ ক্লাসটি তুমি মনোযোগ সহকারে দেখো। তাহলে যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবা এবং ক্লাসটি কেমন হয়েছে সে সম্পর্কে মতামত কমেন্ট বক্সে জানাবা। সালামু আলাইকুম।